আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রউফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আল্লাহ সাহায্য করছেন, আল্লাহর রহমতের মধ্যে রেখেছেন। আজ আমাদের ১৬০তম পর্ব। এই পর্বে আমরা একটা বিষয় আলোচনা করব, সেটা হলো বিনষ্ট উপকরণ নিষ্পত্তির বিধান। উপকরণ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে সেটা ডিসপোজ করতে হবে, সে বিষয়ে ভ্যাট আইনে কি বিধান আছে সেটা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। জনমনে ভ্যাট সচেতনতার সৃষ্টির ধারাবাহিকতায় আমরা একটা বিষয় আলোচনা করব, সেটা হলো ভ্যাট ব্যবস্থায় ওয়েস্ট ম্যানেজমেন্ট, বর্জ্য নিষ্পত্তি। পরিবেশ আইন অনুসারে বর্জ্য ব্যবস্থাপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ম কানুন রয়েছে, যে সম্পর্কে অনেকে সচেতন। তবে ভ্যাট আইন অনুসারেও বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম কানুন রয়েছে, যে সম্পর্কে অনেকেই সচেতন নন। ফলে অনেক সময় দেখা যায় যে ভ্যাটের নিয়ম কানুন না মেনে বর্জ্য বিক্রি বা অন্যবিধভাবে নিষ্পত্তি করা হয়। ফলে পরবর্তীতে জটিলতার সৃষ্টি হয়। একটা প্রতিষ্ঠানে ৪ ধরনের বর্জ্য হতে পারে। ১. উপকরণ কেনার পর রেয়াত নেওয়ার পর ধরুন কোনো কারণে রোদে পুড়ে, পানিতে ভিজে বা ইঁদুরে কেটে বা অন্য কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে। এটা এক ধরনের বর্জ্য। ২. উপকরণ কেনার পর, রেয়াত নেওয়ার পর, পণ্য উৎপাদন করার পর এভাবে পণ্য নষ্ট হয়ে যেতে পারে। এটা আরেক ধরনের বর্জ্য। ৩. উৎপাদন প্রক্রিয়ায় প্রসেস লস। প্রসেস লস বলতে আমরা যেটা বুঝি যে উৎপাদন হয়ে গেল, উৎপাদন করতে একটা নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করা হয়েছে, সেটা প্রোডাকশন প্রসেসে কিছু লস হয়ে গেছে, এটাকে আমরা বলি প্রসেস লস। এটা এক ধরনের বর্জ্য। ৩ নম্বর গেল। ৪ নম্বর হলো ফ্যান, এসি, মেশিনপত্র ইত্যাদি, এগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে স্ক্র্যাপ হয়ে যায়। এই স্ক্র্যাপ ম্যাটেরিয়াল বলে এগুলোকে আমরা, এগুলো ফ্যাক্টরি একটা জায়গায় স্তূপ করে রাখা হয়। এই হলো আরেক ধরনের বর্জ্য। তাহলে আমরা একটা প্রতিষ্ঠানে ৪ ধরনের বর্জ্য হতে পারে, সেটা আমরা দেখলাম। এই ৪ ধরনের বর্জ্য কিভাবে নিষ্পত্তি করতে হবে, মূলত পরিবেশ আইনে এ নিয়ে অনেক বিধান আছে, অন্যান্য আইনেও থাকতে পারে। আমরা ভ্যাট আইনে কি বিধান আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই ৪টা বিষয়ের উপরে আমরা ৪টা ভিডিও নির্মাণ করব ইনশাআল্লাহ। আজ আমরা আলোচনা করব উপকরণ বিনষ্ট হলে নিষ্পত্তি করার বিধান কি ভ্যাট আইনে। যদি উপকরণ বিনষ্ট হয়ে যায় তাহলে ভ্যাট আইনে নিষ্পত্তি করার বিধান কি সেটা এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ভ্যাট বিধিমালার বিধি ২৪ ক তে উপকরণ বিনষ্ট হলে কিভাবে নিষ্পত্তি করতে হবে সে সংক্রান্ত বিধান বর্ণিত রয়েছে। উপকরণ ক্রয় করার পর রেয়াত নেওয়া হয়। উপকরণ ব্যবহার করে, পণ্য উৎপাদন করে, পণ্য বিক্রি করে ভ্যাট পরিশোধ করা হলে উপকরণের উপর নেওয়া রেয়াত বৈধতা পায়। কিন্তু উপকরণ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তখন দুটো প্রশ্ন আসে। ১. বিনষ্ট উপকরণ কিভাবে আইন মেনে নিষ্পত্তি করতে হবে? আর ২. আগে গৃহীত রেয়াত বিষয়ে কি সিদ্ধান্ত নিতে হবে বা কি করতে হবে? উপকরণ বিনষ্ট হলে ভ্যাট বিধিমালার বিধি ২৪ ক অনুসারে ২০৪.৪ ফর্মে ভ্যাট বিভাগীয় কর্মকর্তা বরাবরে আবেদন দাখিল করতে হয়। ভ্যাট বিভাগীয় কর্মকর্তা তদন্ত করিয়ে দেখবেন যে বিনষ্ট হওয়া উপকরণ সম্পূর্ণরূপে অব্যবহারযোগ্য নাকি স্বল্প মূল্যে বিক্রয়যোগ্য। যদি সম্পূর্ণরূপে অব্যবহারযোগ্য হয় তাহলে পরিবেশ আইন মেনে নিষ্পত্তি করার আদেশ দেবেন। আর যদি স্বল্প মূল্যে বিক্রয়যোগ্য হয় তাহলে তার মূল্য নির্ধারণ করে দেবেন।
সে মূল্যে বিক্রয় করতে হবে। সম্পূর্ণ ধ্বংসযোগ্য হলে পরিবেশ আইন মেনে ধ্বংস করতে হবে এবং ধ্বংস করার পর এই উপকরণের উপরে এর আগে যে রেয়াত নেওয়া হয়েছিল সে রেয়াতটা দাখিল করতে বৃদ্ধিকারী সমন্বয় করে দিতে হবে, অর্থাৎ সরকারকে ফেরত দিয়ে দিতে হবে। আর স্বল্প মূল্যে বিক্রি করা হলে বিক্রয় মূল্যের উপর ভ্যাট পরিশোধ করতে হবে। ধরুন প্রথমে রেয়াত নেওয়া হয়েছিল 1,00,000 টাকা, এখন স্বল্প মূল্যে বিক্রি করে ভ্যাট দেওয়া হলো 50,000 টাকা, তাহলে অবশিষ্ট 50,000 টাকা দাখিল করতে বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা বর্জ্য নিষ্পত্তি আলোচনা শুরু করেছি। আমরা উল্লেখ করেছি যে একটা প্রতিষ্ঠানের 4 ধরনের বর্জ্য হয়। আমরা এক ধরনের বর্জ্য নিয়ে আজকে ডিসকাশন করলাম, আলোচনা করলাম, সেটা হলো যে উপকরণ প্রতিষ্ঠানে আসার পর, রেয়াত নেওয়ার পর যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করতে হবে। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি সম্পূর্ণ ধ্বংস হয় তাহলে ধ্বংস করে পরিবেশ আইন মেনে ধ্বংস করে আগের রেয়াত বাতিল করে দিতে হবে। আর যদি স্বল্প মূল্যে বিক্রয়যোগ্য হয় তাহলে বিভাগীয় কর্মকর্তার অনুমোদন ক্রমে স্বল্প মূল্যে বিক্রি করে সেই মূল্যের উপরে ভ্যাট পরিশোধ করতে হবে এবং আগে যে রেয়াত নেওয়া হয়েছিল তার সাথে যে পার্থক্য পরিমাণ ভ্যাট সেটা দাখিল করতে বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে। আর আপনারা যদি আরো একটু ভালো বুঝতে চান তাহলে ভ্যাট বিধিমালার বিধি 24 ক অনুগ্রহ করে দেখে নেবেন, সেখানে খুব বিস্তারিত উল্লেখ করা আছে। প্রিয় দর্শকবৃন্দ, আমি আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভ্যাট আইন বিধি অর্থাৎ বাংলাদেশের ভ্যাট ব্যবস্থা বুঝতে সহায়তা করছে। আমি অনেক ফিডব্যাক পাই, দর্শকদের কাছ থেকে অনেক ফিডব্যাক পাই, আমাকে মেইল করে, মেসেজ করে, অনেকের সাথে দেখা হয়, তারা আমাকে বলে যে স্যার আপনার ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হয়েছি। কয়েকদিন আগে উত্তরবঙ্গ থেকে একজন মহিলা আমাকে মেসেজ করেছেন। তিনি লিখেছেন যে তিনি কোনোদিন আমাকে ফিজিক্যালি দেখেননি, দীর্ঘদিন ধরে তিনি আমার বই পড়ে এবং আমার ভিডিও দেখে তিনি একটা প্রতিষ্ঠানে ভ্যাটের ডেপুটি ম্যানেজার হিসাবে একটা আন্তর্জাতিক এনজিও তিনি চাকরি করছেন, খুব ভালোভাবে চাকরি করছেন। তো আলহামদুলিল্লাহ, এখানে আমার প্রচেষ্টার সার্থকতা যে আমি মানুষকে ভ্যাটের বিষয়গুলো বোঝাতে পারছি এবং তারা কমপ্লায়েন্ট হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা ভ্যাট আইন মেনে চলুন, কমপ্লায়েন্ট হন। সকল ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে ভ্যাট দেওয়ার বাধ্যবাধকতা আছে, আবশ্যকতা আছে, সকল ক্ষেত্রে ভ্যাট পরিশোধ করবেন, ভ্যাট ফাঁকি দিবেন না। যারা শিল্পপতি ব্যবসায়ী তাদেরকে বলবো কমপ্লায়েন্স রিডিউসেস বিজনেস কস্ট, আপনারা ভ্যাট ফাঁকি দেবেন না, সবসময় কমপ্লায়েন্ট হওয়ার চেষ্টা করবেন। যারা প্রফেশনাল কনসালটেন্ট তাদেরকে বলবো যে সবসময় ক্লায়েন্টদেরকে ভ্যাট প্রদান করতে, কমপ্লায়েন্ট হতে উৎসাহিত করবেন। তাহলেই আমরা একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো। স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট ভ্যাট সিস্টেম, স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট অ্যাকাউন্টিং সিস্টেম। স্মার্ট বাংলাদেশ হতে হলে বাংলাদেশের সমাজনীতি, সমাজ অর্থনীতি, রাজনীতি সহ বাংলাদেশের সকল কম্পোনেন্টকে স্মার্ট করে গড়ে তুলতে হবে। তো আমরা ভ্যাট নিয়ে কাজ করছি। আমরা বলবো যে স্মার্ট বাংলাদেশ হতে হলে ভ্যাট সিস্টেম স্মার্ট হতে হবে এবং ভ্যাট সিস্টেম স্মার্ট হতে হলে কমপ্লায়েন্স স্মার্ট হতে হবে। আসুন আমরা সবাই কমপ্লায়েন্স এনশিওর করি এবং আমরা স্মার্ট ভ্যাট সিস্টেম গড়ে তুলি এবং যা আলটিমেটলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করবে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো এখানে শেষ করলাম। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।